আজকে তাহলে আমাদের ক্লাস আমরা শুরু করছি। তো আমাদের প্রথম টপিক কি, আমরা ভেক্টরের ব্যবহার সম্বন্ধে এর আগে একবার আলোচনা করেছিলাম। আজকে একটু সুন্দর করে আলোচনা করি ভেক্টরের ব্যবহার। ঠিক আছে, দৈনন্দিন জীবনে ভেক্টরের কি কি ব্যবহার হয়। তো আমাদের দৈনন্দিন জীবনে যেরকম ব্যবহার হয়, তো দেখো আমাদের এখানে যদি কেউ যদি হাঁটা চলার ব্যবস্থা, হাঁটতে যাই, হাঁটা হাঁটা দিয়ে শুরু করি। তো ভেক্টর কিভাবে আমরা ইউজ করি, দেখা যায় আমরা যদি কোনো এক জায়গায় হাঁটার জন্য চেষ্টা করি, আমরা দেখা যায় যে আমাদের এই পা দিয়ে পায়ের, মানে ধরো তোমাদের এই পায়ের, আমি পাটা জাস্ট এইভাবে করে রাখার চেষ্টা করি, আমার আঁকা তো একটু ভালো না। জাস্ট চিন্তা করো আমরা কি করি, আমাদের পায়ের পা দিয়ে আমরা পিছনের দিকে একটা ফোর্স দিই। ধরো আমরা এদিক বরাবর একটা ফোর্স দিই। তো আমাদের প্রত্যেক ক্রিয়ারই এবং একটি কি আছে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাহলে এদিকে যদি একটা আর ফোর্স দিই, তাহলে আর ফোর্সের প্রতিক্রিয়া কি পাবো। ধরো আমাদের এদিকে একটা আর ফোর্স দিলাম, আমাদের সরাসরি ওজন সরাসরি কোন দিকে কাজ করে, ওজনটা সরাসরি ডাব্লিউ নিচের দিকে কাজ করে। তো দেখো এই আর এর একটা প্রতিক্রিয়া পাবো, মানে ধর আমি এফ ফোর্স দিলাম, আমি এটাকে এফ ফোর্স দিলাম, ধর আমি আর না দিয়ে ফোর্স দিলাম এফ। তো এই এফ এর একটা সমান প্রতিক্রিয়া পাবো, যেটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এফ ইকুয়ালস টু হবে কত, এফ হচ্ছে আর এর সমান, এটার মান এফ এর মানটা আর এর মানের সমান হবে অবশ্যই। তো এটা যদি আর হয়, তো আমি চলার সময় অবশ্যই একটা খুব, এই ফোর্সটা দেওয়ার সময় আমরা যদি হাঁটা চলার চেষ্টা করি, তো পিছনের তলে আমরা একটা অবশ্যই একটা ফোর্স দিই। তো এইটা যদি থিটা হয়, তো এই তলটার সাথে আমাদের যে ফোর্সটা ছিল, সেই ফোর্সের একটা কোণ ছিল, ধরো এটা ছিল থিটা কোণ ফোর্স ছিল। তো ওইখানেও এটা, তাহলে এটা থিটা হবে। তো আমাদের দেখো, তাহলে এই আরটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেদিকে কোণ সেদিকে কস, যেদিকে কোণ সেদিকে কস, বা যেদিকে থিটা সেদিকে কস। তো যেভাবে চিন্তা করো, তো এদিকে কস হলে আর কস থিটা এদিকে ভাগবে লম্বাংশ, মানে লম্ব অক্ষে বিভাজন, যেটা আমরা পড়াইছি এর আগে। তো এখানে আর এদিকে কি আছে, আর সাইন থিটা, তো এদিকে আছে। তার আমাদের ওজনটা সরাসরি কোন দিকে ছিল, ডাব্লিউ ছিল এদিকে। আমরা এফ নিয়ে চিন্তাই করবো না, কারণ কি এফ এর বিপরীত প্রতিক্রিয়া সমান, এবং প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা আর হচ্ছে প্রতিক্রিয়া, আর হচ্ছে প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া নিয়ে কাজ করবো। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া ছিল, আর হচ্ছে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া নিয়ে আমরা কাজ করব। তাহলে আমাদের কি হবে, আর cos থিটার জন্য আমরা সামনে যাব। ওকে, আমরা যে সামনে যাব, আর হচ্ছে আর sin থিটা ডাব্লিউ কে প্রশমিত করে, ডাব্লিউ কে আর sin থিটা প্রশমিত করে, প্রশমিত করে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যখন লাফ দিই তখন কি করি, এইটা হচ্ছে আমাদের হাঁটা, হাঁটা সম্পূর্ণ ব্যাখ্যা। এই ডাব্লিউ ওজন, ওজন ডাব্লিউ কে, এই যে আমাদের যে ওজন সেটা ছিল ডাব্লিউ, এই যেটাকে আমরা বলতে পারি এমজি। তো এমজি কে আর সাইন থিটা প্রশমিত করে, মানে আর সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এমজি হয়। সাধারণত সাধারণত যদি হাঁটার সময় আমরা তো উঁচু উপরের দিকে উঠি না, হাঁটার সময় তো আমাদের মাটির মধ্যে থাকি, তো আর সাইন থিটা হচ্ছে আমাদের ডাব্লিউ। ওকে, আচ্ছা, তো ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের এমজি, এটা মনে রাখো, কারণ ডাব্লিউ ইকুয়াল টু এমজি ওজন। তো এটা তো গেছে আমাদের একটা কেস। তার পরবর্তী কেস হচ্ছে আমাদের অন্য একটা কালার ইউজ করি, পরবর্তী কেস। তো এটা হচ্ছে আমাদের লাফ দেওয়া। লাফ দেওয়ার কথা যদি চিন্তা করি, তাহলে লাফ কিভাবে দিই আমরা, ধর আমাদের পাটা আগের মতোই আছে, এই যে এখন আমরা লাফ দেওয়ার সময় অবশ্যই ফোর্স দিব নিচের দিকে, পা যেমনই থাকুক না কেন, ধর আমাদের পা, আমাদের এখানে আমরা ফোর্সটা দিই কোন দিকে, নিচের দিকে। তাহলে উপরের দিকে কি পাবো আমরা, প্রতিক্রিয়া পাবো আর, ঠিক আছে। তো উপরের দিকে সরাসরি প্রতিক্রিয়া পাবো, অবশ্যই কোণ করে দিব না, আমরা লাফ গুলো সাধারণত দিকে এরকম করে। তো উপরের দিকে প্রতিক্রিয়া পাবো, আর তো প্রতিক্রিয়া নিয়ে আমরা কাজ করব। আমাদের নিচের দিকে কাজ করে কি, নিচের দিকে আমাদের ওজন ডাব্লিউটাও কাজ করে, ওজন ডাব্লিউটাও নিচের দিকে কাজ করে। ডাব্লিউ ইকুয়াল টু কত আমরা জানি, এমজি। তো আমাদের মনে রাখতে হবে যে অবশ্যই প্রতিক্রিয়া, এই ফোর্সটা এমন ভাবে দিতে হবে যে আর অবশ্যই এমজি থেকে বেশি হইতে হবে। তাহলে কি হবে, আমরা উপরের দিকে যাব, উপরের দিকে একটা ত্বরণ পাবো, উপরের দিকে ওঠার জন্য আমরা একটা ইয়া পাবো, ত্বরণ পাবো, তাই তো। উপরের দিকে উঠবো আমরা। ওকে, তো এটাই হচ্ছে মেনলি, তাহলে আমাদের মেনলি হচ্ছে কি আর মাইনাস এমজি বলে উপরে উঠবো। আমাদের মনে রাখতে হবে লব্ধি বল,
বা সামেশন অফ এফ, এটা সবসময় কি, মানে যতগুলা ফোর্স থাকবে সেগুলা সমষ্টি, F1 প্লাস F2, হাতের লেখা বাজে হচ্ছে, সরি, একটু ঠিক করে নেই, F1 প্লাস F2 প্লাস F3, তো এরকম প্রত্যেকটা। এখন দেখা যাবে অপোজিট ডিরেকশন হলে কি হয়, বিয়োগ হয়, একটা থেকে আরেকটা বিয়োগ, এরকম করে যতগুলা থাকবে ডট 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 এফ এন পর্যন্ত যতগুলা ফোর্স থাকবে ততগুলা লিখতে হবে আমাদের এরকম করে। এটাকে বলে লব্ধি বল। তো আমাদের লব্ধি বলটা এই ক্ষেত্রে কি ছিল, দুইটা লব্ধি বল ইএফ ইকুয়ালস টু, আবার আমরা জানি কি ইএফ ইকুয়ালস টু হচ্ছে এম, আমরা যদি মান নিয়ে চিন্তা করি, আর ইএফ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এক্ষেত্রে আর মাইনাস এমজি। ওকে, তাহলে এম ইকুয়ালস টু কত হবে, এখান থেকে ত্বরণ বের করতে পারবো উপরের দিকে কি পরিমাণ ত্বরণ, এম এটা হবে হচ্ছে আর মাইনাস এমজি। এটা দিয়ে অনেক সময় অঙ্ক আসে, তোমরা অঙ্ক করে ফেলো। ওকে, আর এই যে আগের ম্যাথটা যে করলাম চলার সময়, এই আর cos থিটা কিন্তু অবশ্যই একটা ফোর্স, ঠিক আছে। তো এই আর cos থিটার জন্য আমাদের কি হবে দেখো, অপোজিট দিকে কাজ করবে কি আমাদের ঘর্ষণ বল, ঠিক আছে। চলার বিপরীত দিকে কাজ করে, চলার বিপরীতে কাজ করে কে, ঘর্ষণ, ঘর্ষণ। তো এটাকে ধরো এফ আর এদিকে কাজ করে বিপরীত দিকে। ওকে, তো মেইনলি হবে কি আর cos থিটা থেকে আমাদের এই ঘর্ষণ বলটা বিয়োগ দিবা, সেখান থেকে পাবা কি আমাদের এই ত্বরণটা বা সামেশন অফ এফ, এটা ইকুয়ালস টু হবে কত, এটা ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ এফ বা ইকুয়ালস টু এম এ। তো আমরা চাইলে এইসব জিনিস আমাদের ম্যাথ আসবে সামনের অধ্যায়গুলোতে, ওগুলো আমরা সামনের অধ্যায়ে সলভ করবো। ওকে, ঘর্ষণ বলের চ্যাপ্টারে। ওকে, তো জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম। এখন অনেক সময় দেখা যায় কি চলার সময় হচ্ছে কেউ বাস্কেটবল প্লেয়াররা তারা কি করে, একই সাথে উপরেও উঠে সামনেও যায়, ঠিক আছে। বাস্কেটবল প্লেয়ারের খেলার সময় দেখি অনেক সময় আমরা লাফ দিই না, লং জাম্প দেই, লং জাম্প দেই যখন, তখন তো আমরা উপরে উঠি, পাশাপাশি কি হয়, লং জাম্পের সময় আমরা উপরে উঠি পাশাপাশি সামনেও যাই, তাই না। হাই জাম্প না, লং জাম্পের কথা চিন্তা করি, তখন কি করি, তখন হচ্ছে আমরা এমন ভাবে ফোর্স দিই যে আর সাইন থিটা, মানে আমরা একটু বেকাতেরা করেই ফোর্স দিই, মানে উপরের দিকে, মানে কোনটা একটু বেশি করে দিই, তো রিঅ্যাকশন ফোর্সটাও কি আমাদের, ফোর্সটাও বেশি হইতে হয়, ওজনটা সরাসরি নিচের দিকেই কাজ করে, এমজি। তো এদিকে আর আগের মতোই থিটা হয়, আর কস থিটা, প্লাস কি হয় দেখো, বাস্কেটবল খেলার প্লেয়াররা যেভাবে করে দেখো, তো তো আর সাইন থিটা এদিকে কাজ করে। তো দেখো তোমরা আর কস থিটার জন্য সামনে তো যাবাই, পাশাপাশি দেখা যায় এই ক্ষেত্রে যদি আর সাইন থিটা কোনোভাবে এমজি থেকে বড় হয়, তাহলে উপরে উঠবে পাশাপাশি সামনেও যাবে, মানে হচ্ছে এই দিক বরাবর যাবে। তো দেখা যায় কি ওই যে উপরেও উঠতেছে, উপরের দিকে একটা ফোর্স আছে, পাশাপাশি এই দিকেও একটা ফোর্স আছে, মানে আর সাইন থিটা মাইনাস এমজি, মানে উপরের দিকে ফোর্সটা কত, উপরের দিকে ফোর্সটা হচ্ছে আর সাইন থিটা মাইনাস এমজি, উপরের দিকে ফোর্স, আর এদিকে হচ্ছে আর কস থিটা। এই দুইটা লব্ধি বরাবর কোন দিকে যাবে, এই যে উপরের দিকে। এমনি করে বাস্কেটবল প্লেয়াররা দেখা যায় একটু উপরে উঠে পর বাস্কেটবলটারে মারে, বা তুমি লং জাম্পেও দেখা যায় কি একটু নামে আস্তে করে। তো বুঝতেই পারতেছো তোমাদের এই কাহিনীটা, উপরের দিকের ফোর্সটা হচ্ছে আর সাইন থিটা মাইনাস এমডি, আর এই দিকে হচ্ছে আর কস থিটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কেস, কেস 3, লং জাম্প বাস্কেটবল প্লেয়ার। ওকে, এদিকে এফ ফোর্স দিলাম, এফটা অনেক একটু বেশি দিতে হয় ক্ষেত্রে, তাই তো আমরা পা দিয়ে আমরা এমন ভাবে ফোর্সটা দেয়, এই ক্ষেত্রে এটা হচ্ছে থিটা, তো এটাকে আমরা ওদিকে ট্রান্সফার করে নিলাম। এই এফ এর রিঅ্যাকশন ফোর্স হচ্ছে আর, প্রত্যেক ক্রিয়ারই সমানুপাতিক প্রতিক্রিয়া থেকে। ওকে, এইটুক ছিল আমাদের। এখন যদি আমরা নৌকায় ফেরত যাই, একটু নৌকায়, নৌকার কেসগুলো দেখি। আমাদের মনে রাখতে হবে, এটা একটু মনে রাখো, cos থিটার ভ্যালু যত ক্ষুদ্র হবে, থিটার ভ্যালু যত ক্ষুদ্র, cos থিটার ভ্যালু তত বেশি হয়। কারণ কি, কারণ cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত, cos 0 ডিগ্রির ভ্যালু 1, 90 ডিগ্রি cos 90 এর ভ্যালু কত, cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তেমনি অন্যভাবে sin 0 ডিগ্রির ভ্যালু কত, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। sin 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, আর আমাদের tan এর ভ্যালু 0, tan 0 এর ভ্যালু 0, এগুলো লিখতেছি কারণ আছে। তো sin 90 এর ভ্যালু হচ্ছে 1, বারবার এগুলা ইউজ হতো। তো আমাদের মনে রাখতে হবে যে যে থিটা যদি খুব ক্ষুদ্র হয়, থিটা খুব ক্ষুদ্র, তখন সাইন থিটা ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট কি লেখা যায়, ট্যান থিটা লেখা যায়, ইকুইভ্যালেন্ট থিটা লেখা যায়, মানে সমতুল, মানে এগুলা সাইন থিটা ট্যান থিটা
সবগুলো হচ্ছে থিটা। যখন থিটা রেডিয়ানে, থিটা আবার রেডিয়ান হইতে হবে। থিটা খুব ক্ষুদ্র হলে থিটা যদি রেডিয়ানে কনভার্ট করো তখন দেখবা যে সাইন থিটা, ট্যান থিটা এবং থিটার ভ্যালুটা আলটিমেটলি সেমই আসে, ঠিক আছে। এবং কস থিটা ইকুয়ালস টু কত আসে, থিটা খুব ক্ষুদ্র হলে কস থিটা ইকুয়ালস টু 1 ধরা যায়। মানে ধরো আমাদের কত পর্যন্ত, 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, মানে 4 ডিগ্রির কম হলে এটা অ্যাপ্লাই করা যায়। যখন থিটা লেস দেন 4 ডিগ্রি, তখন হচ্ছে এই কেসটা অ্যাপ্লাই করা যায়। থিটা 4 ডিগ্রি ছোট হলে, কম হইলে সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটা ইকুইভ্যালেন্ট থিটা লেখা যায় এবং কস থিটা ইকুয়ালস টু 1 লেখা যায়। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস আমরা শিখে ফেললাম। এখন হচ্ছে নৌকার কেসটা আমি বলতেছিলাম। ছোটবেলায় যখন নৌকা চালাইতে গেছি আমি বা ভেলা চালাইতে গেছি, তখন যখন তখন দেখা গেছে পাই, দেখা যায় বাচ্চারা পড়ে যায়। এই জন্য বাচ্চাদেরকে দিয়ে নৌকা চালাইতে না করে। কেন না করে দেখো, আমরা যদি একটু চিন্তা করি, একটা নৌকা এঁকে ফেললাম, বাহ আমার নিজের নৌকা, নৌকা মার্কায় ভোট দিন। আচ্ছা, দেখো আমাদের এখানে একজন মানুষ, একটা ছোট বাচ্চা আছে ধরে নাও। এই ছোট বাচ্চা কি করছে, একটা বৈঠা নিবে, সে বৈঠা লাগাবে, বৈঠা বাইবে, সরি। তো যদি সে বাইতে নেয়, তো সেদিকে সে কি দিবে, ফোর্স দিবে, এফ ফোর্স দিল। তাহলে তার ওজনটা সরাসরি কাজ করতেছে ডাব্লিউ নিচের দিকে। ওকে, আচ্ছা, তাহলে এইখানে দেখো, এখানে সে যদি এই ফোর্সের জন্য বৈঠা দিয়ে সে যে ফোর্সটা দিল, ধরো বৈঠা এখানে পানি আছে, এই এফ ফোর্স দিল, তাহলে এটার একটা প্রতিক্রিয়া পাবে সে আর। ওকে, তো এই আর এর দুইটা উপাংশ থাকবে, একটা এদিকে থাকবে আর একটা থাকবে এটা লম্ব বরাবর, এদিক বরাবর। তো আর দুইটা উপাংশের মধ্যে এটা যদি থিটা কোণে নেয়, মানে অবশ্যই থিটা কোণে নিবে। আর বাচ্চারা তো অবশ্যই বৈঠারে উপর উঠাইতে পারবে না, তাদের জন্য থিটা খুব ক্ষুদ্রই হবে, তাই না? থিটা খুব ক্ষুদ্রই হবে। থিটার ভ্যালু কমলে কস থিটার ভ্যালু বাড়ে, সাইন থিটার ভ্যালু কমে। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে থিটা ক্ষুদ্র হইলে। তো তাদের জন্য থিটা খুব ক্ষুদ্রই হয়। তাহলে দেখা যায় থিটা ক্ষুদ্র হইলে যদি থিটা হয়, তো এদিক বরাবর কি আছে দেখো, এদিক বরাবর আসবে আর সাইন থিটা, আর এদিক বরাবর আসবে আমাদের অন্য একটা কালার নিয়ে নিই, এদিক বরাবর আসবে আমাদের আর কস থিটা। ওকে, এদিক বরাবর আসবে আর কস থিটা, এদিক বরাবর আর সাইন থিটা। তো আর কস থিটার জন্য কি যাবে, আর কস থিটার জন্য সামনে যাবে। আর বাচ্চাদের কথাটা পরে বলতেছি। আর আর সাইন থিটা ইকুয়ালস টু ডাব্লিউ হবে, ওজন প্রশমিত করবে, তাই তো? আর সাইন থিটা ওজন প্রশমিত করে। এখন তো বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্জিন চালিত নৌকা, এগুলা গ্রামের দিকে ধরে নাও নৌকা বা ভেলা চালায় যারা, তাদের জন্য এটা খুবই অ্যাপ্লিকেবল। তো যদি বাচ্চা নৌকা চালায়, দেখা যাবে যে বাচ্চার বেলায় এই বৈঠা দিয়ে যখন সে যদি দিবে, তখন বাচ্চার বেলায় থিটা খুব ক্ষুদ্র হবে। পাশাপাশি এই ফোর্সটাও যেমনই হোক, বৈঠার কারণে দেখা যাবে ফোর্সটা মোটামুটি ভালোই ফোর্স হবে। তো থিটা খুব ক্ষুদ্রের কারণে দেখা যাবে যে আর কস থিটার মান অনেক বেশি হবে, আর সাইন থিটার মান, সরি, তার জন্য তো দেখো, তার জন্য থিটা ক্ষুদ্র হবে না, তার জন্য থিটা বড় হবে। কেন থিটা বড় হবে, একটা জিনিস বলি, সরি আমি ভুল বলে ফেলছিলাম। দেখো, সে তো বৈঠাটাকে এমনি করে ধরবে, তখন এই ক্ষেত্রে দেখা যাবে যে উপরের দিকে থিটাটা বড় হবে, বাচ্চার জন্য থিটা ক্ষুদ্র হবে না। বাচ্চার জন্য মানে বাচ্চা যদি এভাবে দাঁড়া বসে থাকে, ধরো এখানে যদি একটা বাচ্চা থাকে এখানে, এর জন্য দেখা যাবে যে থিটার ভ্যালুটা বড় হবে। কারণ কি, সে তো এই লগিটারে এমনি করে ধরে রাখবে কোনো মতে, তো এই থিটার ভ্যালুটা দেখা যাবে যে অনেক বড় আসবে। মানে কোনো মতে সে ধরে লগিটারে ধরবে, সে তো নিশ্চয়ই বৈঠা যারা চালায় তারা তো থিটাকে অনেক বড়রা হচ্ছে থিটাকে ক্ষুদ্র করতে পারবে, কিন্তু বাচ্চারা তো থিটাকে ক্ষুদ্র করতে পারবে না। তারা দেখা যাবে লগিটারে কোনো মতে ধরে একটা ঠ্যাস দিবে, ঠ্যাস দিয়ে হচ্ছে ফোর্সটা ক্রিয়েট করবে। তো তাদের বেলায় কি হয়, তাদের বেলায় দেখা যায় আমাদের এই থিটা যখন বড় হয়ে যায়, তখন দেখা যায় সাইন থিটার ভ্যালুটা অনেক বড় হয়ে যায়। এই সাইন থিটার ভ্যালুটাও বাইরে যায়, আমাদের কস থিটার ভ্যালুটা কমে যায়, কস থিটার ভ্যালুটা কমে যায়। ওকে, সাইন থিটার ভ্যালুটা আপ হয়ে যায়, কস থিটার ভ্যালু, আর সাইন থিটার ভ্যালু দেখা যায় হচ্ছে আমাদের এমজি থেকে বড় হয়ে যায়। এমজি থেকে যদি বড় হয়ে যায়, তার মানে সে হচ্ছে কি উপরের দিকে উঠবে, মানে বাচ্চাটা একটু উপরের দিকে উঠে যাবে। এই ফাঁকে নৌকাটা তার পায়ের নিচ থেকে চলে যাবে। তো সে কোথায় পড়বে, একটু উপরে উঠছে, এই ফাঁকে নৌকাটা, এই আমার নৌকাটা এর সামনে থেকে চলে গেছে এদিকে, নৌকাটার দিকে চলে গেছে, তো বাচ্চাটা কোথায় পড়বে, বাচ্চাটা পানির মধ্যে পড়বে।
এই কারণে দেখা যায় বইটা যদি, সে তো উপরের দিকে উঠে গেছে, কাহিনীটা কি মজাদার, সে উপরের দিকে উঠে গেছে, নৌকা এর পানির নিচ থেকে চলে গেছে সামনে, তো সে পড়ছে কোথায়, মাটির পানির মধ্যে। এই জন্য দেখা যায় বাচ্চাদের দিয়ে ঠেলা বা নৌকা চালানো হয় না বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে বইটা পাওয়াটা ক্লিয়ার হয়েছে ভাই। আর সাইন থিটা ওজনকে প্রশমিত করে, আর আর কস থিটার জন্য সামনে যায়। আর বাচ্চাদের দিয়ে কেন নৌকা চালাবো না, কারণ এই বাস্তব ক্ষেত্রে এই উদাহরণটা, যে উপরের দিকে উঠে যাবে, মাঝখান দিয়ে নৌকা সামনে চলে যাবে, এই ফলে নিচে চলে যাবে। বাচ্চাদের জন্য থিটার ভ্যালুটা বেশি হয়, কারণ কি তারা হচ্ছে, আমি ফার্স্টে ভুল বলে ফেলছিলাম, তাদের জন্য থিটার ভ্যালুটা বেশি হয় কারণ তারা হচ্ছে কোনো মতে নৌকাটারে ঠেস দিয়ে এরকম করবে, তারা তো পুরো বৈঠাটাকে, ভারী বৈঠাটাকে নিতে পারে না। তো তারা হচ্ছে ওই ফোর্সটা দিয়ে থিটাকে ক্ষুদ্র করতে পারে না, যেটা মাঝিরা পারে। তো ওদের বেলায় দেখা যায় থিটার ভ্যালুটা বড় হওয়ার কারণে সাইন থিটার ভ্যালুটা বেশি আসে। এই জন্য তাদের নৌকাটাও কম যায়, কম স্পিডে যায়, কারণ কি আর কস থিটার ভ্যালু কম হয়ে যায় থিটা বড় হলে। তো দেখা যায় আস্তে আস্তে কোনো মতে অনেক কষ্ট করে একটু একটু করে চালায় তারা। তো এটা ছিল এটা কাহিনী। আচ্ছা, এখন যদি আমাদের এই ভেক্টরের এই কাহিনীটার উপর ভিত্তি করে আমাদের প্রাচীন একটা জিনিস, সেটা হচ্ছে গোলকার গুণ টানা। শরৎচন্দ্রের, তোমরা হয়তো জানো না, আমাদের সময় একটা মানে উপন্যাসের একটা অংশ ছিল, যখন যখন 5 কি 6 ছিলাম, সেখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে গুণ টানা। তা আমি ফার্স্টে বুঝি নাই গুণ টানা কারে বলে। যখন ভেক্টরের ম্যাথ করতে আসছি বা তখন হচ্ছে জানতাম দড়ি দিয়ে নৌকা টানা, তো এটা জানছিলাম তখনই। কিন্তু গুণ টানা মানে হচ্ছে দড়ি দিয়ে নৌকা টানা, দড়ি দিয়ে নৌকা টানা। এখন কখন এই, আগে তো মাঝিও আছে, তারপর আবার দড়ি দিয়ে নৌকা টানতেছে কেন? নদীটা খুবই সরু এবং আমাদের দেখা গেছে এটার মধ্যে অত বেশি পানি নেই, ঠিক আছে? তো অত স্পিডে যাইতে চায় না, আটকা যায় জায়গা জায়গায়। তো আবার দেখা গেল যে এখন হচ্ছে নদীর জোয়ার ভাটার কাহিনী সময়ও আছে, ওই সময়ের ক্ষেত্রে দেখা যায় এই গুণ টানাটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যে জোয়ারে টেনে নিয়ে যাইতেছে, তখন দেখা যায় যে গুণ টেনে নৌকাটারে পাড়ের মানে মানে রাইখা দিতেছে পাড়ের দিকে, এরকম কাহিনী হয়। পাশাপাশি দেখা যাচ্ছে যে উম এটা মেনলি খরস্রোতা নদী বা আমাদের যেসব সাগর পাড়ের মানুষজন, তাদের বেলা দেখা যায় বা দেখা গেল যে নদী এত সরু যে এই জায়গায় হচ্ছে বাঁক নিতেছে, তো ওই জায়গায় দেখা যায় এই কেস গুলা দরকার পড়ে। বা দেখা যায় অনেক মালামাল আলা জায়গায়, এখন তো ইঞ্জিন চালিত নৌকা, এখন আর এত ইউজ নেই, কিন্তু আগের দিনে এরকম হতো যে যখন আমাদের এখানে অনেক মাল আছে, তো দেখা যায় যে মাঝি একা টাইনা নিতে পারতেছে না, আর আমাদের অনেক তাড়াতাড়ি যাইতে হবে, তখন গুণ টানতো। মুক্তিযুদ্ধের সময় এরকম অনেক অনেক মানুষই থাকতো, মাঝিরা দেখা যাচ্ছে গুণ টানতো এক পাশে, যে তো দেখা যেত। এরপর তোমরা, আমি ওইসব ছবিতেও দেখছিলাম যে এই গুণ টানার কাহিনী। তো এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে, ধরো আমার এখন একটা 10 গ্রাম দূরে একটা ডাক্তার আছে, তো তো ওর ওইখানে এখন রোগীর অবস্থা একদম মৃত্যু শরণাপন্ন। তো নদী নদী একমাত্র বাহন এই অঞ্চলে। তো এই জন্য দেখা যায় ঐতিহাসিক কারণে ওই সব ক্ষেত্রে দেখা যেত যে আমাদের নৌকা দিয়ে দাঁড় বাওয়ার পাশাপাশি তখন দেখা যেত যে এই দুই পাড়ের থেকে, যেহেতু নদী সরু, দুই পাড় থেকে হচ্ছে রশি দিয়ে টেনে ফাস্ট ফাস্ট নিয়ে যাওয়ার চেষ্টা করতো। তো ওই ক্ষেত্রে থেকে আমাদের ঐতিহাসিক কারণে এখন তো নৌকা নৌকা তেমন ইয়াই না, সবার আগায় রাস্তাঘাট আছে, পাশাপাশি দেখা যায় যে মানে সব জায়গায় ক্লিনিক আছে, কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে বা হাট বাজারও একদম প্রত্যেক জায়গায় জায়গায় কারেক্টেড। এখন অত বেশি নৌকার গুণ টানে না, তবুও কিছু কিছু জায়গায় আছে এই গুণ টানার কাহিনীটা। মানে আর এছাড়া এই ঐতিহাসিক গুণ টানার কারণে আমাদের কিছু ম্যাথও আছে, যেহেতু আমাদের বইগুলো ঐতিহাসিক, তো সেই ক্ষেত্রে আমাদের গুণ টানার ম্যাথ আছে। গুণ টানা মানে হচ্ছে নৌকার মধ্যে রশি টানা। ধরো এখানে আমাদের কি আছে, একটা এক পার থেকে আমাদের কি টানবে, এই ফোর্স দিয়ে টানবে। তো এখন আমাদের একটা জিনিস চিন্তা করো, মানে একটা রশি দিয়ে টানলো, এখানে একজন লোক আছে, সে হচ্ছে টানবে এটাকে, টাইনা সে হচ্ছে, টানার কারণে কি হয় দেখো, টানার কারণে আমাদের এখানে যদি থিটা থাকে, তো দেখা যাবে যে এফ কস থিটার জন্য নৌকাটা সামনে যাবে, আর এফ সাইন থিটার জন্য নৌকাটা পাড়ের দিকে যাবে, এফ সাইন থিটার জন্য নৌকাটা পাড়ের দিকে যাবে। তাহলে আমাকে দেখো, এই এফ সাইন থিটার জন্য যদি এদিকে যেতে হয়, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, এখানে একজন মাঝি লাগবে, যে হচ্ছে আমাদের কি করবে, মাঝি ধরো এখানে দিলাম, সে হচ্ছে এই এফ সাইন থিটাকে প্রশমিত করতে হবে। তো সে কি করে, সে হচ্ছে দাঁড় বেয়ে বসে থাকে, সে দাঁড় দিয়া এই যদি এদিকে টানে, মানে এদিকে টানে, তাহলে এদিকেই সে ফোর্স দেয়, তাহলে অপোজিট রিয়াকশনের কারণে নৌকাটা এদিকে যাবে। মানে সে হচ্ছে ওই দিক বরাবর ফোর্স দিয়ে রাখে, ওই দিক বরাবর ফোর্স দিলে রিয়াকশন ফোর্স পায় এদিকে, এই রিয়াকশন ফোর্স দিয়ে কিন্তু কাহিনী, এই রিয়াকশন ফোর্সটা এফ সাইন থিটাকে প্রশমিত করে, এই জন্য একজন মাঝি লাগে। এই জন্য একজন মাঝির কাজ হচ্ছে কি, মাঝির কাজ হচ্ছে যে এই যে মাঝির কাজ কিছুই না, খালি হচ্ছে এফ সাইন থিটাকে হালকা পাতলা প্রশমিত করা, টানবে এই বেটা তার গায়ের শক্তি দিয়ে টানবে। আর মাঝি কি করবে, মাঝি হচ্ছে এই এফ সাইন থিটাকে প্রশমিত করার জন্য সে কি করে, সে হচ্ছে ওদিকে একটা ফোর্স দেয়, বলে এফ সাইন থিটাকে, ওইটা রিয়াকশন ফোর্স পাই আমি, আর এফ এর সমান রিয়াকশন ফোর্সটা কি করে, এই রিয়াকশন ফোর্সটা এফ সাইন থিটাকে প্রশমিত করবে।
মানে একটা একটা সমান হয়ে প্রশমিত কাটাকাটি হয়ে যাবে। তুমি ভাইবো না যে তুমি ভাবতেছো ভাই এফ সাইড দিলে দিলে এদিকে ফোর্স দিলে হইতো, এদিকে ফোর্স দিলে কি হবো, রিয়াকশন ফোর্স তো ওদিকে কাজ করবো, তো আলটিমেটলি ওদিকে যাবো। আমি কি করব, যেদিকে আমার লব্ধি বলটা কাজ করে তার বিপরীত দিকে আমি সেদিকেই ফোর্সটা দিব, তাহলে বিপরীত দিকে আমি হচ্ছে রিয়াকশন ফোর্সটা পাবো। আর আমি রিয়াকশন ফোর্স নিয়ে আমাদের কাজ কাহিনী এখানে যদি মাঝি আমি আমার ফোর্স দিই, তো দেখো এখানে এখানে এই ফোর্সের কারণে তো এদিকে চলে গেছে, এফ কস থিটার জন্য এটা নৌকাটা সামনে যাবে, তো সামনে যাবে। তো কেউ যদি এখন আমাদের এই এফ কস থিটা ইকুয়ালস টু আবার আমাদের এটা দিয়ে তোমাদের ইসাক স্যারের বইয়ে একটা ম্যাথ দেওয়া আছে, একটু পরেই করাচ্ছি। তো ওরা যেভাবে ম্যাথটা করছে সেটা একরকম, আমাদের এটা তো একটা 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 একবার থেকে টানা, এটা হচ্ছে এক পারে নৌকা টানতেছে, এক পারে টানা। তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস চিন্তা করো, দড়ি যত বড়, দড়ি যত বড় তত ফাস্ট যাবে, দড়ি যত বড় তত ক্ষুদ্র কোণ হবে, তত ফাস্ট নদী পার হবে। কেন, একটু চলো চেক করি। এটা যদি বুঝার থাকে, আচ্ছা এটা যেহেতু আইকা ফেলছি একটু ইরেজ করে দিই। দেখো আমাদের এটা হচ্ছে আমাদের পার, এই হচ্ছে আমাদের নৌকা ধরে নাও। তো এইখান থেকে আমাদের ফার্স্ট জন এখানে এখানে দড়ি টানছে, এই দড়ির থেকে এই দড়িটা একটু বড় হবে, এরপরের দড়িটা সে হচ্ছে পাড়ের দিকে আছে ধরে নাও, এরপরের দড়িটা, এরপরে আরেকজন দড়ি দিয়ে টানতেছে এরকম করে এখান থেকে, আরেকজন হচ্ছে এদিক বরাবর দড়ি টানতেছে। তুমি একটা জিনিস চিন্তা করো, সবারই কিন্তু ফোর্সের দুইটা অংশ থাকবে, যদি এদিকে একটা ফোর্স থাকে সেই ফোর্সের দুইটা অংশ থাকে, যদি থিটা এদিকে হয় তাহলে এফ কস থিটার জন্য সামনে যাবে, সামনে যাবে, আর এফ সাইন থিটার জন্য পারের দিকে যাবে, পারের দিকে যাবে। ওকে, এফ কস থিটার জন্য সামনে যাবে আর এফ সাইন থিটার জন্য পারের দিকে যাবে। এখন তোমাকে একটা জিনিস চেক করতে হবে, আমি একটা অন্য কালার ইউজ করে নিই। এই যে, তো সব ক্ষেত্রে এদিকে এফ কস থিটা কাজ করতেছে, তাই তো, এদিকে এফ কস থিটা থাকে, এরা যেন সামনে যায়। এখন তুমি চিন্তা করো থিটা কোনটা ছোট, ধরো প্রথম ক্ষেত্রে এটাকে দিলাম থিটা 1, সব ক্ষেত্রে ফোর্স সমান দিছি ধরে নাও, সব ক্ষেত্রে ফোর্স সমান, এদিকে দিলাম থিটা 2, এরপরেরটা দিলাম হচ্ছে থিটা 3, অন্য একটা কালার ইউজ করি তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে। এটাকে দিলাম থিটা 3, এইটা এ, এটাকে দিলাম থিটা 4, আর এটাকে দিলাম থিটা 5। ওকে, এটা হচ্ছে থিটা থিটা 5, এটা থিটা 3, থিটা 4, থিটা 4, আর থিটা থিটা উল্টা পাল্টা হয়েছে। আচ্ছা দেখ তোমরা নিজেদের মতো করে আইকা নাও, আমরা অন্য একটা কালার ইউজ করে দিই। থিটা 3, তুমি দেখো একটা জিনিস চিন্তা করো, থিটা 1 সবচেয়ে ছোট, মানে থিটা 5 সবচেয়ে বড়, ঠিক আছে, এরপরে থিটা 4, তারপর থিটা 3, তারপর থিটা 2, তারপরে থিটা 1। তুমি দেখো থিটার ভ্যালু যত ছোট কস থিটার ভ্যালু তত বড়, তাহলে এফ কস থিটার ভ্যালু কি তত বেশি হবে না, এফ কস থিটার ভ্যালু তত বেশি, আবার সাইন থিটার ভ্যালু তত কম, তাহলে পারের দিকে তত কম যাবে, এই দড়িটা সবচেয়ে ফাস্ট যাবে। ফোর্স চেঞ্জ দিলাম, সব জায়গায় ফোর্স সমান দিলাম, সব জায়গায় সমান ফোর্স দিলাম, কিন্তু আমাদের কি একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যদি সব জায়গায় সমান ফোর্সও দেই, কিন্তু দেখা যাবে যে থিটা যেটা বড় সেটা সবচেয়ে বেশি পারের দিকে যাবে এবং এফ কস থিটার মান সেটা সবচেয়ে কম, থিটা যেটা সবচেয়ে ছোট সেটা সবচেয়ে কি হবে, ফাস্ট যাবে। কারণ কি, দড়ি যত বড় হবে তত ক্ষুদ্র কোণ হবে এবং কি তত ফাস্ট নদী পার হবে। আইডিয়া ক্লিয়ার? যত বড় দড়ি দিয়ে টানবা তত হচ্ছে মানে যত দূর থেকে টানবা, বড় দড়ি এখানে যদি হাতের মধ্যে পেঁচা রাখো তাহলে একটা কথা না, আমি বললাম যে যত দূরের থেকে টানবা মানে যত মানে বড় দড়ি মানে যত দূরের থেকে টানবা তত কি হবে, আমাদের কোনটা ছোট হবে এবং তত ফাস্ট যাবে নদী পার। ওকে ক্লিয়ার? আমাদের তাহলে থিটার ভ্যালু যত কম কস থিটার ভ্যালু তত বেশি, এফ কস থিটার ভ্যালু তত
বেশি এফ সাইন থিটার ভ্যালু তত কম হবে। ওকে, কারণ সাইন থিটার ভ্যালু কম, তো এফ সাইন থিটার ভ্যালু কম হবে, মানে পারের দিকে তত কম যাবে। ওকে, আইডিয়া ক্লিয়ার আমাদের। এবার আসি দুই নৌকা দিয়ে দুই, আচ্ছা এখন দেখো এই পাশ থেকে একজন টানতেছে, এই পাশ থেকে একজন টানতেছে। ওকে, ধরে নাও দুই পাশ থেকে দুইজন টানতেছে। ওকে, দুজনই এফ বলে টানতেছে। তো এটাও ধরো থিটা কোণ, এও সেম কোণে টানতেছে। ঠিক আছে, তোমাদের বইয়ে এরকম একটা প্রবলেম দেওয়া আছে, কি করতে হবে? তাহলে এদিকে কাজ করবে কি আমাদের এফ কস থিটা, এইটার জন্য এদিকে কাজ করবে কত, এই ফোর্সটার জন্য এদিকে কাজ করবে এফ কস থিটা, দুইটার জন্য এদিকে কাজ করে। আর এইটা এই ফোর্সের জন্য এদিকে একটা এফ কস থিটা থাকলে এদিকে একটা থাকবে কত, এফ সাইন থিটা। এই ফোর্সের জন্য এদিকে কি থাকবে, এফ সাইন থিটা থাকবে। তাহলে এফ সাইন থিটা উপরে একটা আছে, এদিকে একটা আছে, একটা একটারে কি করবে 180 ডিগ্রি কোণ, তাহলে একটা একটারে কি করবে, দুইটাই সমান, একটা একটারে প্রশমিত করে দিবে, মানে একটা বিপরীত ভেক্টর, তাই না? মাইনাস বি, এই বিপরীত ভেক্টর 180 ডিগ্রি কোণ, একটা একটারে কি করবে, জিরো করে দিবে। তাহলে এফ সাইন থিটা, একটা এফ সাইন থিটা একে অপরকে, লেখো আমার সাথে সাথে, একে অপরকে প্রশমিত করবে। থাকলো কে, আলটিমেটলি এদিকে আছে 2f cos থিটা, তাই না? আর এটা হবে কি আমাদের সামেশন অফ f ইকুয়ালস টু ma। তো তোমাদের বইয়ে একটা ম্যাথ দেওয়া আছে, ইসাক স্যারের বইয়ে, তোমরা সবাই ফলো করবা। ইসাক স্যারের বইয়ে একটা ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথটা আমি একটু করার চেষ্টা করি। ধরো ডাটাটা বের করে নিই। বইলা দেওয়া আছে, কানন ও রাজন দুই বন্ধু পানিতে 500 কেজি ভরের একটা স্থির নৌকা, নৌকার ভর দেওয়া আছে, এমটা হচ্ছে নৌকার ভর, অবশ্যই নৌকার ভর 500 কেজি। বলছে কি 30 ডিগ্রি কোণে, তাহলে থিটার ভ্যালু দেওয়া আছে, থিটা দেওয়া আছে 30 ডিগ্রি। ওকে, আর দেওয়া আছে 5 মিনিটে তারা 5 মিনিট মানে হচ্ছে 300 সেকেন্ড, ও মা 300 সেকেন্ড। আর কি বলছে 3.6 কিলোমিটার গেছে, তাহলে এস এর ভ্যালুটাও দেওয়া আছে 3.6 কিলোমিটার। স্থির নৌকা ছিল, তো ইউটা হচ্ছে 0। স্থির নৌকাকে 5 মিনিটে 3.6 কিলোমিটার পথ অতিক্রম করছে, দুইজনে দুই পাশ থেকে এফ বল দিয়ে টেনে সমান বলে টানছে, দুজনে সমান বল, তো এই ক্ষেত্রের মতো সমান বলে টানছে। তো রাজন এবং কানন দুই ফ্রেন্ড সমান বলে 30 ডিগ্রি কোণে দুই পার থেকে একটা নৌকাকে টেনে নিয়ে যাচ্ছে, সেই নৌকাটার ওজন ছিল 500 কেজি, এবং তারা স্থির নৌকাকে টানছিল। তো ওখান থেকে ইউটা 0 আসছে, নৌকার আদি বেগ। তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে 5 মিনিটে তারা 3.6 কিলোমিটার টাইনে নিয়ে চলে গেছে, বাপরে বাপ। তো বলছে এই ফোর্সটার ভ্যালু কত, তাহলে দেখো সামেশন অফ এফ পাইছি আমি, দেখো এফ সাইন থিটা, এফ সাইন থিটা একটা একটা প্রশমিত করছে। এই নৌকার মধ্যে কোনো মাঝি লাগবে না, এই ক্ষেত্রে কোনো মাঝি লাগবে না যে আমাদের দুজনেই টেনে নিয়ে যাবে, কারণ কি এই মাঝির কাজ ছিল হচ্ছে এই গুণের যে ডিরেকশনের দিকে নৌকাটা যাচ্ছে, ওই ওই ডিরেকশনের অপোজিটে ফোর্স, ওই দিকে ফোর্স দিয়ে আমাদের নৌকাটাকে সামনের দিকে চালা যাওয়া। কিন্তু এখন দেখা যাবে কি ওই মাঝি আর লাগবে না, নৌকা তো অটোমেটিক এফ সাইন থিটা দুইটা একটা একটাকে প্রশমিত করতেছে, তো মাঝি আর লাগবে না। তো এখন আমাদের যে কেসটা টুয়াইস এফ কস থিটা এ ইকুয়ালস টু কত, এখন দেখো আমরা জানি কত ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করে আসছি না আমরা, এটা ছিল এস, তাহলে এস ইকুয়ালস টু কত আসবে, ইউ যেহেতু 0, এটা যেহেতু 0, তাহলে আসলে কত হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইকুয়ালস মানে এ ইকুয়ালস টু কত আসবে, টুয়াইস এস বাই টি স্কোয়ার আসবে। সবকিছু আমাদের জানা আছে, তাহলে আমাদের এর জায়গায় এটা বসাই দিব। তাহলে twice f cos theta equals to m into 2s by t square, 2 একটা একটা কাইটা দিলাম। তো থিটাও জানি, f এর ভ্যালুটা বের করতে চাইছি, তাই তো f equals to হচ্ছে m s t square into cos theta।
তো এখানে থিটা ছিল কত, টি ছিল 300 স্কয়ার, কস কত 30 ডিগ্রি √3/2, এম ছিল 500, আর এস এর ভ্যালু ছিল হচ্ছে 3.6 কিলোমিটার, তাহলে 3.6 ইনটু হচ্ছে 1000। তো তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে ফেলতে পারবে আশা করি, কারণ 300 এর মধ্যে 9 আসবে। ক্যালকুলেশন করার পরে দেখা যাবে যে এফটা ছিল হচ্ছে 23.09 নিউটন। এটা বইয়ের মানে বইয়ের ম্যাথ তো করে ফেলো। ওকে, এটার ঘ নম্বরে ওরা যেটা দিছে ওটা আমার পছন্দ হয়নি ওদের অ্যান্সারটা, তো ওটা আমরা পরে এক সময় যখন আলোচনা করব তখন বলবো না। তো এই ম্যাথটা ছিল নৌকা রিলেটেড একটা ম্যাথ। এছাড়া নৌকা রিলেটেড আরেকটা ম্যাথ দেওয়া আছে, সেটাও করে ফেলি চলো। এই ক্ষেত্রে যেমন দেখাইছে, বলছে আমাদের নৌকাটা একটা নৌকা ছিল এরকম, দুই পার থেকে দুইজন, একটা এফ এখান থেকে টানছে আর একটা F2 টানছে। এটা F1 ছিল, এটা F2 ছিল। বলছে এই দুইটা লব্ধি, F1 এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 3i, 2j, 5k, F2 এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 2i, এখানে দেওয়া ছিল 3j, 3k। তোমাকে এই দুইটা লব্ধি F, তো F আর F2 এর লব্ধি ইকুয়ালস টু হোয়াট, লব্ধি ইকুয়ালস টু হোয়াট, এটা অবজেক্টিভে আসছে। তো লব্ধি F এর মান, সরি লব্ধি F এর মান চাইছে। ওকে, তো এই দুইটার লব্ধি যদি হয় তাহলে F ইকুয়ালস টু কত, আমি মাত্রই বলছি সামেশন অফ F ইকুয়ালস টু হচ্ছে আমাদের F1 প্লাস F2। সামেশন লেখা যায়, তার মানে ওইটাই আসলে F টা, বুঝতে পারতেছো তো? তো যদি যোগ করো তাহলে কত আসে, 3 আর 2 5 হবে, 2 আর 3 হবে 5j, 3 5 8k। তো ওখান থেকে আমরা এই লব্ধির মানটা বের করে ফেলতে পারবো, √5 স্কয়ার 5 স্কয়ার 8 স্কয়ার, কত আসে 25 25 50 আর 64 আসবে 50 আর 64 আসবে 114, √114 করো 10 পয়েন্ট সামথিং আসবে। ওকে, তো করে ফেলবা। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যদি এই দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বলো, এটা কি বের করা সম্ভব? অবশ্যই সম্ভব। এই দুইটার মধ্যবর্তী কোণ বের করতে গেলে কত, এইটা যদি মধ্যবর্তী কোণটা থিটা হয় তাহলে আমরা মধ্যবর্তী কোণ কেমনে বের করতে পারি, F1 ডট F2 করবা, ইকুয়ালস টু কত আসবে, F1 F2 cos থিটা। মধ্যবর্তী কোণ করার জন্য ডট গুণ করতে হয়, ডট গুণ করো, ডট গুণ করলে মধ্যবর্তী কোণ আসে, মধ্যবর্তী কোণ। তাহলে F1 এর ভ্যালু কত আসবে ভাই, F1 এর ভ্যালু তুমি এখান থেকে বের করো, জাস্ট এখান থেকে করো, 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার, আর তাহলে কত আসবে, 3 9 4 13, 13 আর 25 38, √38। আর F2 স্কয়ার কত আসবে, মানে F2 এর ভ্যালুটা কত আসবে, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 18 আর 4 22। তাহলে F1 F2 ডট করলে কত আসে, ডট গুণের সময় কি হয়, 3 আর 2 গুণ হবে 6। এই যে ডট গুণে কেবল I এর সহগ, J এর সহগ, K এর সহগ, এরা নিজেরা নিজেরা গুণ করে, তাহলে 2 3 দুগুণে 6 হবে, আর এখানে কত 3 5 15, কত আসে 15 আর 6 21 আর 6 27, আর এখানে আসছে হচ্ছে √38 √22 cos থিটা। আলটিমেটলি cos থিটা ইকুয়ালস টু কত আসবে, cos থিটা ইকুয়ালস টু আসবে হচ্ছে আমাদের 27 এই √38 ইনটু √22 করে ফেলবা থিটার ভ্যালুটা। তো এইটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। ওকে, আর বইয়ে আরেকটা ম্যাথ দেওয়া আছে এফ রিলেটেড, এই দুইটা লব্ধির ভ্যালু জানা আছে, আর মানে এইরকমই আরেকটা ম্যাথ দেওয়া আছে, এখান থেকে আরেকটা জিনিস দেওয়া আছে হচ্ছে, আচ্ছা এই দুটো তো সমান না, দেখো ফোর্স দুইটা কিন্তু সমান না, তাহলে আমাদের সমান যখন না হয় তখন কি করতে হয় একটু দেখি।
ঠিক আছে, ওকে। এই ক্ষেত্রে সমান ফোর্স না হলে কি করতে হয়? দুই ক্ষেত্রে সমান ফোর্স না হলে আমরা একটা কেস চিন্তা করি। আমাদের এই লব্ধিটা কিন্তু কি আমাদের একদম এই সোজা বরাবর যাচ্ছে? সোজা বরাবর কিন্তু যাবে না, লব্ধিটা কোন দিকে যাবে? সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে দেখতে পারো যে কোন দিক বরাবর যাবে। মানে থিটা যদি আমাদের আলফার ভ্যালুটা জানা থাকে, তাহলে এফ এর সাথে লব্ধিটা কত কোণ করতেছে এগুলো বাইর করে ফেলা যায় যেত। ঠিক আছে, মানে এটা যদি থিটা ধরো, মানে ওই যে এফ এর সাথে মানে এফ ওয়ান এর সাথে কত কোণ করতেছে, এফ এর সাথে কত কোণ করতেছে, সেগুলো তো বের করে ফেলা যাবে। তোমাদের যেটা দরকার পড়বে, আমরা সবকিছু তো পারি, তো আমরা সেই অনুযায়ী ক্যালকুলেট করার চেষ্টা করব। ওকে, তো আমরা তো পেঁচাই না পেঁচাই, আমরা জাস্ট এখন হচ্ছে একটু সিম্পল প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করি। এখানে একটা ধরো এফ ওয়ান আর একটা হচ্ছে এফ টু, দুইটাই হচ্ছে ভিন্ন, এবং আমাদের এই আনুভূমিকের দিকের সাথে এটা হচ্ছে ধরো থিটা ওয়ান আর এটা হচ্ছে থিটা টু। তাহলে আমাদের কি হবে? মানে এই ক্ষেত্রে একটু আগে যেমন দেখছিলাম, তো দেখো এফ ওয়ানটা যদি এই দিকের সাথে থিটা ওয়ান কোণ করে, তাহলে কত হবে? এফ ওয়ান কস থিটা ওয়ান। এফ টুটা যদি এই দিকের সাথে, তাহলে এটাকে দুই ভাগে ভাগ করলে একটা যাবে এদিক বরাবর, সেটা হবে কত? এফ ওয়ান সাইন থিটা ওয়ান। ওকে, তেমনি এফ টুটাকে তুমি যদি এদিক বরাবর ভাগ করো, এফ টুটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এফ টু কস থিটা এদিকে কাজ করবে, তো কস থিটা টু হবে, আর একটা হচ্ছে এদিকে কাজ করবে, এফ টু সাইন থিটা টু। ওকে, তাহলে আমরা যদি দেখি আমাদের এই দুইটার লব্ধি বরাবর সামনের দিকে যাবে, মানে হচ্ছে আমাদের তখন হবে এরকম, এফ ওয়ান এফ নৌকার ভর যদি এম হয়, তখন হবে এফ ওয়ান কস থিটা ওয়ান প্লাস এফ টু কস থিটা টু। এই দুইটার জন্য কি হবে? এইটার জন্য নৌকাটা সামনের দিকে যাবে, এটাই কষ্ট হবে আমাদের এম। ওকে, যদি আমরা এই পানির বাধা স্রোতের বাধাকে অতিক্রম, মানে স্রোতের বাধাকে শূন্য ধরি, ঠিক আছে, মানে স্রোতের প্রতিকূল না হয়ে স্রোতের অনুকূল হলে অনুকূলের অংশটুকু আসবে, তো ওগুলো আমাদের চিন্তা করার দরকার নেই এখন। আমরা যখন একটা কেস চিন্তা করবো, এটার জন্য মেনলি এটা হবে, এটার জন্য সামনে যাবে, এই দুইটার লব্ধির জন্য সামনে যাবে, তো এই দুইটার জন্য সামনে যাচ্ছে। আর এখন দেখো এই দুইটা যদি সমান হয়ে যায়, তাহলে কোনো মাঝি লাগবে না আমাদের। মানে ধরো যদি কোনোভাবে যে কোন আর একটা একটারে ভারসাম্য করে দেয়, যে বলটাকে সাইন থিটা ওয়ান আর এফ টু সাইন থিটা যদি সমান এসে পড়ে, সমান তো আসা মানে আসতেও পারে, যদি তোমার থিটা ওয়ান আর এফ ওয়ান এর মানে এমন একটা ভারসাম্য আসছে যে দেখা যাচ্ছে দুটো সমান আসতেই পারে, তো দেখা গেল যে যে সমান আসলে মাঝি লাগবে না, তখন কিন্তু আমার কোনো মাঝি লাগবে না, একটা একটারে প্রশমিত করবে, তখন মাঝি লাগবে না, একটা অটো একটা একটারে প্রশমিত করবে। প্রশমিত করবে, কিন্তু যদি আমাদের এফ ওয়ান সাইন থিটা ওয়ানটা বড় হয়, গ্রেটার দেন এফ টু সাইন থিটা টু, তাহলে নৌকাটা কোন দিকে যাওয়া শুরু করবে? নৌকাটা উপরের দিকে যাওয়া শুরু করবে, কারণ যেটা বড় সেদিকে যাবে, এদিকে যাবে, যাওয়ার কথা। যদি আমি যাওয়া আটকাইতে চাই, তাহলে আমাদের মাঝি অবশ্যই লাগবে এক্ষেত্রে, এবং মাঝির কাজ কি হবে? যেদিকে যাচ্ছে, মাঝির কাজ হচ্ছে যেদিকে যাচ্ছে সেদিকে ফোর্স দেওয়া, তাহলে অপোজিট দিকে রিয়েকশন পাবে। মানে যদি উপরের দিকে যায়, তাহলে উপরের দিকে মাঝিকে একটা ফোর্স দিতে হবে, তাহলে মাঝিটা অপোজিট দিকে রিয়াকশন ফোর্সটা পাবে। বুঝতে পারতেছো? এই ফোর্সটা উপরের দিকে যেদিকে যাচ্ছে সেদিকেই ফোর্স দিলে অপোজিট দিকে রিয়াকশন ফোর্স পাবে। তাহলে আমাদের এমন ভাবে ফোর্সটা দিতে হবে যাতে এই দুইটার পার্থক্যের সমান পরিমাণ আর পায়, মানে ফোর্সটা রিয়াকশন হয়, ঠিক আছে, এমন পরিমাণ ফোর্স দিতে হবে যাতে কি হচ্ছে, এই এফ ওয়ান সাইন থিটা ওয়ান এর মানে মাঝির ফোর্সটা এমন হতে হবে যেন কি এফ ওয়ান সাইন থিটা ওয়ান আর এফ টু সাইন থিটা এর পার্থক্যের সমান পরিমাণ ফোর্স দিতে হবে, তাহলে তাকে এমন ভাবে, তাহলে হচ্ছে নৌকাটা সামনের দিকে কেবল যাবে, নইলে আদারওয়াইজ নৌকাটা পাড়ের দিকেও যাবে, পাশাপাশি এদিকেও যাবে। ওকে, সামনেও যাবে, পাশাপাশি উপরের দিকেও যাইতে থাকবে। তো আর যদি আমাদের অন্য কেসটা হয়, ধরো যদি আরেক নাম্বার কেস, এটা ছিল এক নাম্বার কেস, এটা হচ্ছে দুই নাম্বার কেস, তিন নাম্বার কেসে আসি। যদি আমাদের কি হয়, এফ ওয়ান সাইন থিটা ওয়ান এর থেকে এফ সাইন থিটা ওয়ান এর থেকে আমাদের এফ টু সাইন থিটা টু বড় হয়ে যায়, তখন দেখা যাবে কি নৌকাটা কোন দিকে আসবে? দেখো এই পাশেরটা বড়, তাহলে এই এদিকে যাবে নৌকাটা, নৌকাটা এদিকে যাবে,
যেদিকে যাবে সেদিকেই ফোর্স দিতে হবে, তাহলে ফোর্সটাও দিতে হবে এদিকে, তাহলে আলটিমেটলি রিয়াকশন ফোর্সটা পাবো কোন দিকে, রিয়াকশন ফোর্সটা পাবো আমি অপোজিট দিকে। আর আমি রিয়াকশন ফোর্স দিয়ে তো আমি মেইনলি কি করি, থামাই। তো এই কারণে কি হবে, যদি এদিকে যাইতে নেয় তাহলে এদিকেই ফোর্স দিব, তাহলে অপোজিট দিকে রিয়াকশন পাবো। নৌকা মানে যদি এদিকে নৌকাটা যাইতে নেয়, তো মাঝির কাজ হবে কি এদিকে ফোর্স দিবে, তাহলে অপোজিট দিকে আমার রিয়াকশন ফোর্সটা পাবে। ওকে, এটা যদি হয় আমাদের, তো সেই ক্ষেত্রে কি হবে, 2 নাম্বার ক্ষেত্রে আর ইকুয়াল টু কত হবে, অপোজিটটা F2 sin থিটা, যেটা বড় সেটা থেকে আমাদের ছোটটা বিয়োগ করে দিলে আমরা কি পাবো, এই কি পরিমাণ ফোর্স দেওয়া লাগবে সেটার কথা বলতেছি। ওকে, বা যে রিয়াকশন ফোর্সটা যাতে সমান হয়, তার মানে এই পরিমাণই রিয়াকশন ফোর্সের সমানই তো এফ ফোর্স দিতে হবে, তাই না? প্রত্যেকটারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে জাস্ট ওটা থেকে। তো আমরা এটা বললাম তোমাদেরকে। ওকে, তো এইটা যদি আমাদের হয় তাহলে আর কি অঙ্ক করা যায় আমাদের, এরপরে এই নৌকার সব কেস শেষ। এবার আসি ধনুকের বেলায়। ধনুক বলো পাখির ওরা বলো, এখন এইটা যদি বুঝে থাকো তাহলে সবগুলা খুবই সিম্পল। ধনুকে কি হয়, ধরো আমাদের এরকম একটা ধনুক একটা থাকে, আর এখানে হচ্ছে আমাদের একটা সুতা থাকে, ধরে নাও এরকম একটা সুতা থাকে। আমাদের কাজ কি হয়, আমাদের হচ্ছে এটাকে টেনে আমি এই বরাবর টেনে এমন ভাবে আনি যাতে এই সুতাটার পরবর্তী অবস্থাটা এরকম কিছু একটা হয়ে যায়। মানে এটা পরবর্তী অবস্থাটা অন্য কালার দিয়ে আঁকি, তাহলে একটা আরেকটা কালার আঁকি, তাহলে আশা করি বুঝতে পারবো। মানে আমাদের এই কালারটা এরকম কিছু একটা হয়ে যায়, এরকম একটা অবস্থানে আসে। ওকে, তো দেখা যায় কি হয়, মানে এটার জন্য আমাদের দেখা যায় কি, এই যখন এরকম টানি তখন দেখা যায় এখানে একটা এফ পরিমাণ ফোর্স ক্রিয়েট হয়, দেখা গেল যে এখানেও একটা এফ পরিমাণ ফোর্স ক্রিয়েট হয়। প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো প্রতিক্রিয়াটা কোন দিকে কাজ করবে, অবশ্যই অপোজিট দিকে কাজ করবে। ধরে নাও যে আমাদের অপোজিট দিকে, এই অপোজিট দিকে কি হয়, আমাদের প্রতিক্রিয়াটা কাজ করে এদিক বরাবর, এই অপোজিট দিকে আমাদের কি হয়, এদিক বরাবর কাজ করে অপোজিট প্রতিক্রিয়াটা। মানে আমরা যখন নিতে এখানে একটা ধরো আমাদের তীর ধনুক রাখতেছি আমরা। ওকে, ওকে, তাহলে আলটিমেটলি আমার কাছে চিন্তা করতে, আমাদেরকে কখনোই কিন্তু এই ফোর্সটা নিয়ে চিন্তা করতে হবে না, সবসময় এই ফোর্স রিয়াকশন নিয়ে চিন্তা করতে হবে। একটা ফোর্স ক্রিয়েট হয়, তার অপোজিট আমরা একটা রিয়াকশন ফোর্স পাই, সেই রিয়াকশন ফোর্সটা নিয়ে আমরা সবসময় কাজ করব। তো আমরা যদি চিন্তা করি, তো রিয়াকশন আরটা এদিকে কাজ করতেছে, এই ক্ষেত্রে এখানে যদি এটা থিটা হয়, আর এই ক্ষেত্রেও একদম দুই ক্ষেত্রে আমি একদম মাঝ বরাবর বুল সাই করতে চাই, মানে ধর একদম মাঝে এখানে আমাদের হিট করতে হবে, ধরে নাও হিট করতে চাইতেছি আমরা একদম ধনুক দিয়ে এখানে 10, তো হিট করার জন্য আমরা একদম এই বরাবর দিতেছি। ধরে নাও এখান বরাবর যদি আমাদের আর হয়, তখন দেখা যাবে কি আমাদের যদি একদম পারফেক্টলি হিট করতে হয়, তো দেখা যাবে যে এদিক বরাবর কি কাজ করবে, আর এর দুইটা, এই প্রথম উপরের আরটাকে ভাঙি, এটার জন্য উপরে থাকবে কত আর কস থিটা, এদিকে থাকবে কত আমাদের আর সাইন থিটা। তেমনি এই আর এর জন্য দুটো অংশ ভাগ করে ফেলাম, একটা এদিকে থাকবে কত, এদিকে থাকবে আমাদের আর কস থিটা, যেদিকে কস থিটা মানে যেদিকে থিটা সেদিকে কস, এদিকে থাকবে আর সাইন থিটা। দেখা যাবে যে এই উপরের আর সাইন থিটা নিচের আর সাইন থিটা একটা একটাকে প্রশমিত করতেছে, আর সাইন থিটা একে অপরকে প্রশমিত করবে, থাকবে কে কেবলমাত্র আর কস থিটা দুইটা। তো এই আর কস থিটা দুইটার জন্য কি হবে, টোয়াইস আর কস থিটা ফোর্সে সামনে যাবে। ধরো আমাদের এই তীরের ভরটা এম, তো কি ত্বরণে হিট করতেছে বা এই ফোর্স অনেক স্পিডে যাবে না, তো ওইখান থেকেও একই রকম অঙ্ক করবা। আসলে অঙ্কগুলো আসলে সেমই, তো এম হচ্ছে তীরের ভর। তো এইখানে আমাদের একটা জিনিস চিন্তা করো, টু এই আর কস থিটা, এই টু আর কস থিটার জন্য আমাদের সামনে যাবে, টু আর কস থিটা বলে এই তীর তো ধনুকটা সামনে যাবে। এই ক্ষেত্রে তো আমাদের কোনো সমস্যা নেই, একদম তুমি মাঝে হিট করবা, যদি ঠিক মতো জায়গা একদম আই করো তখন মাঝে হিট করার চান্স বেশি এখানে। তো টু আর কস থিটা বলে বলে সামনে যায় এটা। ওকে, কিন্তু দেখা গেল যে আমরা তীর ধরার সময় তো একদম অ্যাকুরেট ভাবে করতে পারি না। একটু আগে যেমন নৌকার কেসটা ছিল, সেম কেসটা এখানেও আসবে আবার, তাহলে তোমাদের একটু বিরক্ত লাগতে পারে, কি রে ভাই একই জিনিস বারবার করছি আমরা। তো ধরে নাও যে আমাদের এমন ভাবে হইলো যে দুইটা সমান হইলো না, একটু উপরে নিচে হয়ে গেল, একটা ধরো থিটা 1 হয়ে গেল, একটা হয়ে গেল থিটা 2, এবং ফোর্সটাও সমান হইলো না, পরে দেখা গেল যে একটা হয়ে গেল F1,
তো F1 এর বিপরীতে ধরো আমি আরটা পাইলাম R1, ধরো এখানে একটা ফোর্স ক্রিয়েট হলো, এটার প্রতিক্রিয়া F2 ফোর্স ক্রিয়েট হলো, যেটা প্রতিক্রিয়া হচ্ছে আমাদের R2। তো দেখা গেল যে আলটিমেটলি আমাদের, আমি প্রতিক্রিয়াগুলোকে একটু অন্য কালারে লিখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এটা হচ্ছে আমাদের R2 আর এটা হচ্ছে আমাদের এই প্রতিক্রিয়া এখানে হচ্ছে R1। আমরা মেনলি প্রতিক্রিয়া নিয়ে কাজ করব। তো দেখো আলটিমেটলি আমাদের এদিক বরাবর হচ্ছে R2 ফোর্স R1 আর এদিকে আছে R2। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আগের মতোই R1, এখানে হচ্ছে θ1, এই R2, এখানে হচ্ছে θ2। তো দেখো R2 cos θ এদিকে আসবে, θ2 এদিকে হচ্ছে কত R2 sin θ2, এদিকে হবে কত R1 cos θ1, এদিকে হবে আমাদের R1 sin θ1। তুমি দেখো এই দুইটার জন্য সামনে যাবে, এই দুইটার জন্য সামনে যাবে, আর এই দুটার জন্য সামনে যাচ্ছে, আর আমাদের কি হচ্ছে এই দুইটার জন্য দেখা যাবে কি একটু উল্টা পাল্টা হয় না, দেখা যায় যে তুমি মারছো এদিকে কিন্তু গেছে এখানে গিয়ে হিট করছে, বা এদিকে হিট করছে মাঝে হিট করলো না, মানে এদিকে উপরে নিচে হিট করলো। এটার কারণটা হচ্ছে এই যে আমাদের দেখা যায় যে আমরা তো অ্যাকুরেটলি এরকম দেখা যায় না, দেখা যায় যদি R1 sin θ1 গ্রেটার দেন R2 sin θ2 হয়, তাহলে কি হবে উপরের দিকে যাবে। উপরের দিকে মানে কি, এই ধরো যে এটা একটু এদিক বরাবর গিয়ে হিট করবে, ঠিক আছে। আর যদি উল্টাটা হয়, মানে ধরো যে মানে এটা সোজা যাওয়ার পাশাপাশি কি হবে একটু উপরের দিকে যাবে, মানে কি এদিকে গিয়ে হিট করবে প্রথম কেসে। ওকে, মানে উপরের দিকে গেছে মানে কি এদিকে একটু বেশি রয়ে গেছে, তো এদিকে গিয়ে হিট করলো। আর যদি দেখা যায় যে R1 sin θ1 এর থেকে R2 sin θ2 বেশি হয়, তখন দেখা যাবে যে নিচের দিকে যাবে, মানে হচ্ছে কি এর দিকে হিট করলো, তীরটা এসে এদিকে লাগলো। আইডিয়া ক্লিয়ার আমাদের? আশা করি সবাই বুঝতে পারছো। তো উপরে যাওয়া নিচে যাওয়া কেস তো বুঝতেই পারতেছো, তুমি কোন দিকে হিট করতে চাও এটা তোমার ব্যাপার। ওকে, তো আরেকটা হচ্ছে পাখির ওড়া, এটা নিয়েও আমাদের ম্যাথ আছে, একটা সৃজনশীল দেওয়া আছে তপন স্যারের বই দেখলাম। তো যেটাই দেওয়া থাকুক, তো দৈনন্দিন জীবনে আমাদের যেসব ব্যবহার আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি আসলে। তো আমরা যদি দেখি পাখির ওড়াটা, এটা পাখি আঁকার চেষ্টা করলেও আমি আঁকতে পারবো না, আমার আঁকার হাত ভালো না। তো তোমরা ধরে নাও যে এখানে একটা পাখি আছে, এরপর সেই পাখিটা গোল্লা আছে, ধরে নাও এই যে এরকম করে আছে, পাখিটার দুইটা ডানা আছে। আমার হাতের একে তো খাতায় আঁকতে গেলে সমস্যা, এখানে হচ্ছে গ্রাফিক ট্যাবে আরো পারতেছি না। বাজে পাখি আমার পাখিটা, ধরে নাও। তো মেইনলি কি করে পাখি, তো ডানা ঝাপটায়, ডানা ঝাপটায় সে কি করে এদিকে ফোর্স ক্রিয়েট করে, এই পাখাটাও সেদিকে ফোর্স ক্রিয়েট করে। তো প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে এদিকে কি হবে অপোজিট দিকে হচ্ছে আমাদের আরেকটা ফোর্স ক্রিয়েট হবে, যে রিঅ্যাকশন ফোর্সটা ক্রিয়েট হবে, আর এদিকে কি হবে আমাদের রিঅ্যাকশন ফোর্স আর ক্রিয়েট হবে। তুমি দেখো এইগুলাকে আমি যদি একটা বিন্দুতে মিলে আনি, যে তুমি যদি এই ফোর্সটাকে একটা বিন্দুতে মিলে আনো, জাস্ট একটু ইরেজ করে একটু সুন্দর করে আঁকি, ডানা ঝাপটায় সে হচ্ছে এমন ভাবে ফোর্স ক্রিয়েট করছে এফ দুই পাশে, যে তার রিঅ্যাকশন ফোর্স গুলা আর আর ক্রিয়েট হয়ে গেছে। তো পাখি কি করবে, আমার এই ফোর্সের এই ডিরেকশনটা দরকার নেই, আমাদের অপোজিট ডিরেকশনটা মিলে দরকার, মানে হচ্ছে এই দিকে আর এদিকেও আর। ওকে, তো এই দুইটা লব্ধি বরাবর সে কোন দিকে যাবে, লব্ধি এদিকে, এই কারণে সে কি যাবে সামনে যাবে। এটা কি বুঝতে কারো সমস্যা? আর কে দুই ভাগে ভাগ করো, যদি বিশ্বাস না হয় আবার একই জিনিসই পড়াচ্ছি, এগুলা তো সবগুলা সমান, এবং কোনগুলা যদি সমান হয়, এটা যদি এদিকে থিটা না ধরে আমরা এখন থিটা ধরবো এদিকের সাথে, যেদিকে চলতেছি সেদিকের সাথে থিটা ধরতে হয়। তো আমরা
এটা নিলাম কেন, নিলাম আমরা থিটা ধরলাম এদিকের সাথে, ধরো এটাও থিটা এটাও থিটা। চিন্তা করে দেখো একই জিনিস বারবার পড়াবো, এটাও আর, তাহলে আর কস থিটা, এদিকে আরেকটা কি আসবে, আর কস থিটা আসবে, দুইটার জন্য আর কস থিটা আসবে, এখানে আসবে আর সাইন থিটা। এটাকে ভাঙলে আর কস থিটা এটা আসলো, এটাকে ভাঙলে আবার আর সাইন থিটা এদিকে আসলো, এটাকে ভাঙলে আর কস থিটা এটা আসলো, আর আর সাইন থিটা এদিকে আসবে, একটা একটাকে প্রশমিত করবে, তো পাখিটা কি 2 আর cos থিটা বলে সামনে যাবে, বা এই দুইটার লব্ধি বরাবর পাখিটা সামনে যাবে। দুইটা ফোর্স যে আর হইতে হবে এমন কোনো কথা নাই, একটা F1 হলো আর একটা F2 হলো, এই R1 আর 2 মানে ধরো একটা যদি এরকম হইতো, F1 আর একটা হচ্ছে F2 ফোর্স দিল, এই দুইটা লব্ধি মানে আমরা যদি দুইটাকে আমরা লব্ধি বলগুলো মানে এটা প্রতিক্রিয়া বল যদি আমাদের একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে আমাদের R2, তো এটাকে আমরা সুন্দর করে আবার রাখলাম R1 R2 এদিকে, এই দুইটার লব্ধি হচ্ছে আমাদের আলটিমেট আর, এই দুইটার লব্ধি হচ্ছে আমাদের আলটিমেট আর, এই বরাবর পাখিটা সামনে যাবে। এই দুটার লব্ধি বের করার জন্য কি মধ্যবর্তী কোণ টোন সবকিছু বের করা যায়, ইকুয়েশন যেমনই দেখ। ইকুয়েশন কিভাবে দিব আমি একটু আগে তোমাকে নৌকার ম্যাটটার সময় দেখাইছিলাম, যে F1 F2 দিবে, মধ্যবর্তী কোণ জানলা, তাহলে তুমি সেখান থেকে আর বের করতে পারলা, R1 R2 এর সাথে কত কোণ, tan থিটা ইকুয়ালস টু ধরে নিবা, ওই যে tan থিটা ইকুয়ালস টু কত জানি, ওই যার সাথে কোণ সে নিচে একা, ধরো P নিচে একা থাকে Q sin আলফা, ওই আলফা জানা থাকবে, তোমাদের মধ্যবর্তী কোণ বা আলফা বের করবা কিভাবে, ওই ডট গুণ দিয়ে আলফা বের করবা, অঙ্ক দেয়া থাকবে যে কোনো ভাবে এরকম ভাবেই সেম যা যা লাগবে, এখানে নিচে হবে কজ, আমি ভুল লিখে দিচ্ছি, নিচে হবে কজ, কজ আলফা, উপরে হবে সাইন আলফা, যা যা লাগবে আমি অলরেডি তোমাদেরকে শিখাই ফেলছি অন্যান্য ক্লাসে, এখন জাস্ট একটু অ্যাপ্লাই করতে হবে। তো এই ছিল আমাদের পাখির ওড়ার কেস। পাখির ওড়ার কেসে যদি F1 F2 দেই, দেখো পাখি ডানে যায় বামে যায়, এরপর শূন্যে ভাইসা থাকে, তো ওই কেসগুলো আমরা একটু দেখি। পাখির ডান হাত, এখানে ধরো ডান হাতের হাতা, এটা ধরো বাম হাত, আমরা খালি এই পয়েন্ট গুলো জানলে হচ্ছে, সে হচ্ছে গিয়ে এদিকে F1 ফোর্স দিল, তো চলার দিকের সাথে মেনলি সে কি করবে, সেখানে θ1 কোণ করলো এবং সেখানে একটা রিঅ্যাকশন ফোর্স পেলো, সেটা হচ্ছে R1। ওকে, তেমনি পাখিটা F2 ফোর্স দিল, আমরা যদি একটু চিন্তা করে লিখি, এটা হচ্ছে F2 ফোর্স দিল এদিকে, এই হাত দিয়ে এদিকে ফোর্স দিবে, এই হাত দিয়ে মানে এই পাশের হাত ডান হাতটা দিয়ে এদিকে ফোর্স দিবে, আর এই পাশের হাতটা দিয়ে সে এদিকে ফোর্স দিবে, হাতটা পাখা দিয়ে, সরি হাতটা বলতেছে। তো যদি দেখো তখন হচ্ছে আমাদের আবার ভেক্টরের চিত্রটা আঁকতে হবে। এই F2 এর প্রতিক্রিয়া কি, F2 এর প্রতিক্রিয়া ধরো আমরা একটা আলাদা কালার দিয়ে আঁকি, আলাদা কালার দিয়ে আঁকলে এটা হচ্ছে আমাদের F2 এর প্রতিক্রিয়া, যেটা হচ্ছে আমাদের R2, আর F1 এর প্রতিক্রিয়া ছিল আমাদের এই যে প্রতিক্রিয়া, এটা ছিল আমাদের R1, এটা এখানে ছিল θ2 আর এটা ছিল θ1। তুমি এখন যদি θ1 θ2 কে আবার ভাঙা দাও, মানে এই θ1 θ2 এই বরাবর ভাঙা দিলাম, তাহলে এদিকে কত আসবে, এদিকে আসবে R1 cos θ1, এদিকে আসবে হচ্ছে আমাদের R2 sin θ1, সরি R1 sin θ1, কি লিখলাম আর কেন লিখলাম, ইরেজ করে দিই আমরা, এদিকে হবে R1 sin θ1। ওকে, আর এদিকে R2 যদি হয় তাহলে এদিকে হবে কত, R2 cos θ2, আর এটা হচ্ছে R2 sin θ2। ওকে, তুমি দেখো যদি এই দুইটা সমান হয়, R1 sin θ1 equals to R2 sin θ2 হয়, তাহলে পাখি কেবল সামনেই যাবে, কেবল সামনের দিকে যাইতে থাকবে, সামনে যাবে। তারপরে যদি R1 sin θ1 greater than R2 sin θ2 হয়, তাহলে সামনে যাওয়ার পাশাপাশি সেটা কত, ডানেও যাবে, সামনে ডানে দুই দিকেই যাবে, মানে কি একটু ব্যাকায়া যাবে, এদিক বরাবর যাবে আলটিমেটলি, বুঝতেই পারতেছো পাখিটা দেখা যায় বাঁক নেয় না, তো ডানে বাঁক নিতেছে, আসলে সামনেও যাবে ডানেও যাবে, মানে হচ্ছে ডানে বাঁক নিতেছে। তেমনি এটা উড়োজাহাজ পাখি সবকিছু একই, ঠিক আছে। যদি এটা হইতো আমাদের আর R1 sin θ1 লেস দেন R2 sin θ2, মানে এদিকে যাবে, বামে যাবে, সামনে তো যাবেই, সামনে তো যাবেই, পাশাপাশি কি হবে,
বামেও যাবে। আলটিমেটলি সে কোন দিকে যাবে দেখো, বামে তো যাচ্ছে, আলটিমেটলি সে হচ্ছে এই বরাবর কোন একটা দিকে যাবে। তাহলে সে হচ্ছে কি, মানে আমি তো একটু লব্ধি গুলাকে অন্য কালার দিয়ে আঁকা উচিত ছিল। ধরো সে আলটিমেটলি লব্ধি বরাবর, এই যে বামে তো একটা ফোর্স আছে, পাশাপাশি সামনে যাওয়ার জন্য ফোর্স আছে, তার মানে সে এদিকে যাবে। এদিকেও ডানে যাওয়ার জন্য ফোর্স ছিল, সামনে যাওয়ার জন্য ফোর্স ছিল, আলটিমেটলি সে কোন দিকে যাবে, এদিকে যাবে। এই কাহিনীগুলো তোমরা মাথার মধ্যে ঢুকায় রাখো, যে আমাদের এগুলা চিন্তা করে বের করতে হবে, যে r2 sin থিটা 2, r1 sin থিটা 1 থেকে যদি r2 sin থিটা 2 তাহলে বাকিটা কোন দিকে যাবে, বামে যাবে। আর আর সামনে যায় কার জন্য, সামনে যায় মূলত হচ্ছে r1 sin r1 cos থিটা 1, এই যে এখানে এই যে এইটা, আর আমাদের এইটার জন্য কি হবে, এরা সামনে যাবে r1 cos থিটা 1, আর হয়ে গেল আমাদের পেনটা, r1 cos থিটা 1 আর হচ্ছে r2 cos থিটা 2, এই দুইটার জন্য এই দুইটার বলে বলে সামনে যাবে। বাতাসের বাধা তো আছে, আমরা বাতাসের বাধাকে নগণ্য ধরতেছি, আসলে কিন্তু বাতাসের বাধা অনেক। এই দুটার জন্য সামনে যাবে। পাখির ভর যদি জানা থাকে, পাখির এম এ বাইর করে ফেলা যাবে, ওই যে এম এ, পাখির ভর এম, ওই ক্ষেত্রে আমাদের অঙ্ক করা যাবে পাখির ভর দিয়া, সবগুলোর জন্য একই অঙ্ক, পাখির ভর এম হলে এই ক্ষেত্রে অঙ্ক করা যাবে। পারবো না, আশা করি অঙ্কটা করতে পারবো আমরা। ওকে, বলে সামনে যাবে এম ইকুয়াল টু r1 cos থিটা 1 r2 cos থিটা 2, যত ছিল আমাদের আরেকটা ম্যাথ। এবার আসি আমাদের দৈনন্দিন জীবনের আরেকটা ম্যাথ করে আসি। ধরা গেল যে একটা ব্লক ছিল, সেই ব্লকটা হচ্ছে, এই ব্লকটার একটা ওজন আছে, সেটা হচ্ছে ডাব্লিউ, সরাসরি নিচের দিকে কাজ করবে। ওকে, এই ব্লকটাকে ধরো, এখানে একটা ব্লক আছে বা একটা তার আছে, ধরো কোথায় আমার পেনটা কোথায় দেখতে পাচ্ছি না, ধরো এখানে একটা ব্লক আছে, এই ব্লকটার মানে একটা ভারী বস্তু আছে, ধরো এটাকে আমি হচ্ছে একটা তার দিয়ে টেনে রাখলাম। ওকে, ধরো নাও এই যে একটা ব্লক, এটাকে একটা তার দিয়ে টেনে রাখলাম, তারের কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই যে আমাদের একটা তার, এই আর একটা তার, এবং তারের মধ্যে কি আছে, টেনশন আছে। ওকে, এবং টেনশন সবসময় কোন দিকে হয়, যে ঝুলন বিন্দু থাকে সেই বিন্দু অভিমুখী, এটা হচ্ছে আমাদের ঝুলন বিন্দু, তো এই ঝুলন বিন্দু অভিমুখী হবে টেনশন, এটা হচ্ছে আমাদের ঝুলন বিন্দু, সেই ঝুলন বিন্দু অভিমুখী। তো আমরা যদি এটা অন্য কালার ইউজ করি তাহলে আশা করি ক্লিয়ার হবে। ধরো এদিক বরাবর টেনশনটা হচ্ছে টি, এবং এদিক বরাবর টেনশনটা হচ্ছে টি, টেনশন সবসময় ঝুলন বিন্দু অভিমুখী। তো দেখো তোমরা, ওজনটা তো সরাসরি নিচের দিকে কাজ করতেছে, আর একই বস্তুর ম্যাটেরিয়াল একই, এমন ভাবে লাগানো আছে দুইটার, মানে এমন ভাবে লাগানো আছে যাতে এখানে টেনশন সমান, সবসময় যে টেনশন সমান হবে এমন না, এই ক্ষেত্রে আমাদের দুইখানে এমন ভাবে লাগানো আছে যেন টেনশনটা সমান হয়েছে। আমরা সেকেন্ড পেপারে এমন অঙ্ক করবো যে টেনশন সমান নাও হইতে পারে, এমন হইতে পারে, মানে এমন ভাবে লাগানো আছে যাতে টেনশন সমান না হয়, কিন্তু আমরা এমন ভাবে লাগাইছি এখানে, এই জায়গায় এমন ভাবে লাগাইছি যাতে টেনশনটা সমান। তো দেখো, তো এদিক বরাবর কি কাজ করবে, এখন যদি এখানে একটা কোণ দেওয়া থাকে, সেই কোণটা দেওয়া আছে থিটা, এখানেও দেওয়া আছে থিটা কোণ, তাহলে এই টিটাকে দুই ভাগে ভাগ করে দিতে পারবো আমরা। তো দেখো, টিটাকে এদিকে যদি টেনশন টিটা কাজ করে, তাহলে এদিকে আসবে কত, টি সাইন থিটা, আর এদিকে আসবে কত, এদিক বরাবর আসবে হচ্ছে আমাদের টি কস থিটা। আবার তুমি যদি এই টি এর জন্য চিন্তা করো, এদিক বরাবর আসবে আমাদের টি কস থিটা, এদিক বরাবর আসবে আমাদের টি সাইন থিটা। যদি তুমি চিন্তা করো, টি কস থিটা একটা একটারে ক্যান্সেল করে দিবে, টি কস থিটা একটি অপরটিকে প্রশমিত করবে। সো আমাদের আছে কি, উপরের দিকে একটা টি সাইন থিটা, এটা নিচে দিকে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে, টুয়াইস টি সাইন থিটা। এটা দিয়ে একটা ম্যাথ আসছে কোন একটা ভার্সিটি এক্সামে, তো চলো আমরা ওই ম্যাথটা করে ফেলি। এইদিকে দেওয়া ছিল 5 নিউটন বলে টান দিছে, টানের মানটা বলা নাই, এই কনসেপ্টের উপর ভিত্তি করে একটা ম্যাথ, ঠিক আছে। এদিকেও আমার 5 নিউটন বল দেওয়া আছে, আমার বলে দিল এই ডাব্লিউটা কত, এটার ওজনটা কত, ওজনটা তো ডাব্লিউ, এটা ইকুয়ালস টু ওয়াট। তুমি যদি দেখো এই কোণটা দেওয়া ছিল 37, এটাও 37, এখন বলো এটা যদি ক্যালকুলেটর ছাড়া করতে হয় 37 এর ভ্যালু আমরা কেমনে বের করব, আমাদের মুখস্থ করতে হবে। তাহলে এটা মুখস্থ করা খুবই সহজ, কারণ cos 37 এর ভ্যালু 0.8, 0.8 মানে কত, 4/5,
0.8 মানে হচ্ছে 0.799 সামথিং, এটাকে 0.8 ধরা যায়, বা 4/5। আর cos 53 এর ভ্যালু কত ভাইয়া বলো তো? এটার ভ্যালু হচ্ছে 0.6। 0.6 কে লেখা যায় 3/5। আমরা যখন ভার্সিটি এক্সাম দিব আমরা এইসব প্র্যাকটিস করবো যে 0.6। তাহলে cos 37 এর ভ্যালু যা, sin 53 এর ভ্যালু তা, এমনি cos 53 এর ভ্যালু যা, sin 37 এর ভ্যালু তা, যেহেতু cos থিটা ইকুয়ালস টু কত, sin 90 মাইনাস থিটা, তাই না? এটা তো জানি আমরা, cos থিটা ইকুয়ালস টু sin 90 মাইনাস থিটা যদি হয়, তো সেখান থেকে তো আমরা লিখতে পারি যে, তো 90 মাইনাস 37 কত আসবে, 53। ওকে, তো আমরা জানি এগুলা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের জন্য মুখস্থ রাখতে হয়, যে এটা এখন থেকে তোমরা মুখস্থ করে ফেলা, দেখবা যে বিভিন্ন পরীক্ষা দিবে যে cos 0 এর ভ্যালু জানলাম, cos 45 এর ভ্যালুটাও আমাদের সবার মনে রাখতে হবে, মনের গভীরে রাখা দিতে হবে। 1/√2, 1/√2 কত ভাই বলো তো? 0.707। ওকে, কারণ কি 1/√2 অনেক ক্ষেত্রে কাজ হয়। √2 এর ভ্যালু কত? 1.4146 সামথিং কিছু, তাই না? √3 এর ভ্যালু কত? 1.73। আচ্ছা, 1/√3 এর ভ্যালু কত আসে করবা, 2/√3/2 এর ভ্যালু কোন রাখবা, পয়েন্ট কত আসে ভাই, ভুলেই তো গেলাম। এটা ভ্যালু মনে হয় 0.57, একটু চেক করে নিও তোমরা, এগুলা মুখস্থ রাখতে হয়। 0.86 সামথিং। ওকে, তো এগুলো তো আমাদের এমনি ত্রিকোণমিতিক অনুপাত, কিন্তু তারপরও এগুলা ইউজে কাজে লাগে কখন, আমাদের দেখা যায় বিভিন্ন পার্সেন্টেজ করার জন্য কাজে লাগে। পরের অধ্যায়ের অঙ্ক করার সময় দেখবা যে কত পার্সেন্টেজ দেখা যায়, 70.7%। তোমাকে এই যে এই ক্ষেত্রে এই বিভিন্ন সময় দেখবা অঙ্ক করার সময় এই √2, 1/√2 এর পার্সেন্টেজ দরকার পড়ে। তো পার্সেন্টেজ করলে কত আসবে দেখবা যে কিছু, cos 45 sin 45 দুইটার ভ্যালু কত আমাদের 1/√2, এবং tan 45 এর ভ্যালু কত, tan 45 এর ভ্যালু হচ্ছে আমাদের 1। এগুলা মুখস্থ। ওকে, এখন তোমরা যদি বলো তাহলে এখন আমি এটা ক্যালকুলেটর ছাড়াই করে ফেলতে পারবো, কারণ কি এদিকে কাজ করবে হচ্ছে আমাদের 5 sin 35, সরি sin 37। ওকে, আর এদিকেও কাজ করবে আমাদের 5 sin 37। একটা অন্য কালার ইউজ করা উচিত ছিল, বোকামি করে ফেলছি, চলো আমরা অন্য কালার ইউজ করে ফেলি। এদিকে কাজ করবে আমাদের 5 sin 37, এদিকেও কাজ করতেছিল আমাদের 5 sin 37। ওকে, এদিকের একটা 5 cos 37, সরি, আর এদিকের 5 cos 37 একটা একটাকে প্রশমিত করে ফেলছে। থাকলো কি, w ইকুয়ালস টু হবে আমাদের 2 ইনটু 5 sin 37। তাহলে কত আসে, 537 ভ্যালু কত, sin 37 তো 3/5। ক্যালকুলেটর ছাড়া কি সম্ভব? সম্ভব। 3 দুগুণা 6, তো 6 নিউটন। w এর ভ্যালু হচ্ছে কত, 6 নিউটন। এই যে এখানে যে ব্লকটা ছিল, এই যে পাইপটা ছিল বা যেটা ব্লকটা ছিল, যেটাকে আমি ঝুলা রাখছি, ঠিক আছে, বা যে কোনো একটা ব্লক ছিল, সেটাকে এই ফোর্স দিয়ে এখানে একটা ঝুলন বিন্দু ছিল, এই ফোর্স দিয়ে এখানে ঝুলা রাখছি। তো ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো ছিল। অনেক সময় ডাব্লিউ এর ভ্যালু দেওয়া থাকবে, টি এর ভ্যালু বের করতে বলবে। এর আগের পৃষ্ঠা যে ম্যাথটা, এখানে ডাব্লিউ দেওয়া থাকতে পারে গিভেন টি ইকুয়ালস টু হোয়াট, বা টিও দেওয়া আছে থিটা ইকুয়ালস টু হোয়াট, মানে যে ডাব্লিউ ইকুয়ালস টু আছে, থিটা দেওয়া আছে, তাহলে টি ইকুয়ালস টু হোয়াট এটাও চাইতে পারে। সুতার টান বলবে কি সুতার টান ইকুয়ালস টু কত। তো এইরকম প্রবলেমও আসে, তোমরা আশা করি পারবা। আজকের ক্লাস তাহলে আমাদের এটুকুই। আমরা নেক্সট দিন হচ্ছে ভেক্টরের আরো অনেক এডুকেশনাল জিনিসপত্র নিয়ে কাজ করব। এটুকু, থ্যাংক ইউ।